হ্যালো। হ্যালো, এটা কি রমা চক্রবর্তীর বাড়ি? হ্যাঁ আচ্ছা, আমি তনু বলছি, বুড়ির ছেলে তনু, হ্যাঁ কানাডা হ্যাঁ থেকে। হ্যাঁ বলো। আমি আপনার তোমাকে প্রথম। কিছুতেই ফোন করতে পারি না। হ্যাঁ, আমাকে প্রদীপ মালহোত্রা বললো যে আপনি আমার নাম করছিলেন, আপনাকে তো সম্বর্ধনা জানানো হলো শুক্রবার। আমরা সব খবর পেয়েছি, খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি সেই সময় বললাম যে আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারি তুমি যা পাঠাও, কিন্তু আমি যে তোমাকে বলবো তার জন্য তা আমি তো তোমাকে ফোন করতে পারি না। হ্যাঁ, আমার তো ইচ্ছা ছিল আপনার কথা তুলে পডকাস্টে শোনানোর। তার না হলেও এমনিও তোমার সঙ্গে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ। তুমি তো অনেক কিছু করছো ওখানে, তো সেটাই আমি তোমার ফোন নাম্বারটা কি বলবো তো, কি কোড নাম্বারই বা কি কিছু একটা গোলমাল হচ্ছে। এখান থেকে তো বাইরে করলে 001 করতে হয়। আচ্ছা, তারপরে 001-এর পরে হ্যাঁ, কান্ট্রি কোডটা হলো, মানে কানাডার কান্ট্রি কোডটা হলো 1 বা 1। 001 আমি করলাম, তারপরে আবার একটা 1 দিন। আবার একটা 1, তারপরে আমাদের এরিয়া কোড হলো 604, সেটা হলো এই শহরের। আচ্ছা 604। আচ্ছা তারপরে আমার নম্বর হলো 649 75 35। আচ্ছা, তাহলে আমি তোমাকে ফোন করতে পারবো। হ্যাঁ, কিন্তু আপনি খবর দিলে আমি নিজেই আপনাকে ফোন করব, যতবার আপনার ইচ্ছে। না, আসলে ওই আমার মেয়ের ওখানে তো তুমি পাঠাও ইয়েতে, ও আমাকে সেগুলো বলে, তা আমি সেজন্য তোমাকে মানে বাধাই দেওয়ার জন্যই ফোন করতে চেয়েছিলাম। ও, আপনার যদি বাড়িতে শোনার ইচ্ছে হয়, হ্যাঁ আপনার বাড়িতে যদি কোনো সিডি চালানোর যন্ত্র থাকে, আমি ব্যবস্থা করতে পারি যাতে আপনাকে হাতে করে কেউ সিডি গুলো দিয়ে যায়, সেগুলো আপনি ঢুকে ঢুকে শুনতে পারেন। হ্যাঁ, তাও করতে পারি। কারণ অনেকের ইন্টারনেটে ওরম ভাবে শোনা অল্প বয়সীদের জন্য ঠিক আছে, যাদের বয়স হয়ে গেছে ওরা অনেক সময় বুঝতে পারেন না, কেন এগুলো সব নতুন নতুন ব্যাপার। হ্যাঁ, আপনাকে আরেকটা কথা আমার বলার আছে, আরেকটা মানে জিজ্ঞেস করার আছে। সেটা হলো কঙ্করদাকে নিয়ে। আপনি তো কঙ্করদার সঙ্গে অনেকদিন একসঙ্গে কাজ করেছেন আশ্রমিক সংঘের ব্যাপারে। হ্যাঁ, জানতাম যথেষ্ট। হ্যাঁ, তো এখন কঙ্করদা নাকি এই বছর বা এই সময় ওনার 100 বছর পূর্ণ হবে, মানে ওনার শতবার্ষিকী বলতে গেলে। ও তাই? তো আমরা ভাবছিলাম, আমরা কিছু লোক, আপনি হয়তো আরেকজনকে চেনেন, ওই লন্ডনে থাকে, ইংল্যান্ডে থাকে, ডাক্তার তাপস বসু। তা চিনি না বটে। ও হলো 1940s থেকে 1950s অবধি শিশু বিভাগে পড়েছে। ও কঙ্করদার খুব ক্লোজ ছিল আগে ডাক্তারি পড়ার সময়। তখন যাই হোক, আপনাকে বললো চেনে ভালো করে। তো ওদের হতে পারে, আমিও দেখলে চিনতে পারবো, হয়তো নামে বুঝতে পারছি না, কারণ আমি তো অনেক আগে, অনেকদিন আগে। তো ওনার সঙ্গে আমার খুবই যোগাযোগ আছে, এই ইন্টারনেটে ইয়েতে টেলিফোনে কথা বলি। তো উনিও বলছিলেন যে আমার খুব ইচ্ছে যে কিছু একটা করা, কিন্তু সবাই যদি ঢাকঢোল পিটিয়ে বড় কিছু না করতে চায়, তাহলে আমরা নিজেদের মধ্যে ওই ইন্টারনেটে তো আমি একটা খাতা করেছি, তাতে শান্তিনিকেতনের গল্প টল্প লিখি। আপনার মেয়েকে সেই লিঙ্কটা পাঠাবো, আপনার মেয়েকে সেই লিঙ্কটা আমার পাঠানো হয়নি। তো সেখানে করি আমরা একটা কিছু লিখে টিখে ওনার নামে কিছু একটা করে, তারপর পডকাস্টে যদি আমরা 4-5 জনে মিলে কঙ্করদার কথাটা স্মৃতিচারণ করে যদি কিছু বলি, কিছু একটা আমার করার ইচ্ছে। তো তাতে উনি বললেন যে তুমি তো রমাদির সঙ্গে মাঝে মধ্যে কথা বলো। আমি বলি মাঝে মধ্যে মানে একবার করেছিলাম, তারপর অনেকদিন করা হয়নি। তো বললেন তুমি যদি করো, উনি কঙ্করদাকে খুব ভালো করে চিনতেন, ওনাকেও জিজ্ঞেস করতে পারবে, উনি হয়তো কিছু বলতেও পারেন। যে আমি তো কঙ্করদার বিষয়ে একটা লিখে আমার বইতেও তো লিখেছি। হ্যাঁ, সেটাও পড়া যায়। কঙ্করদার কথা লিখেছি। কঙ্করদাই তো আসল প্রাণ পুরুষ ছিলেন। তার সঙ্গে মতবিরোধ থাকতে পারে, কিন্তু তাকে তো অসম্মান কখনো আমরা করিনি।
আর বরাবর গেছি, এমনকি কঙ্করদা যখন মৃত্যুসজ্জায় তখনও তার কাছে গেছি, উনি আমাকে গান করতে বলেছেন, আমি গান শুনিয়েছি। রমাদি আপনি কঙ্করদাকে তো আমরা একটা অভ্যর্থনা করেছিলাম রবীন্দ্র সদনের স্টেজ ভাড়া নিয়ে। সেখানে উনি হুইল চেয়ারে করে এসে সারাক্ষণ বসেছিলেন এবং একটুখানি বলেও ছিলেন, তার বক্তব্য বলেছিলেন। সেখানে আমরা বড় করে করেছিলাম, তার ছবিও আমার কাছে তো আছে বোধহয়। হ্যাঁ, আছেই তো ছবি। আচ্ছা রমাদি, আপনার বাড়িতে কি ইন্টারনেট এসছে না আসেনি? না, ইন্টারনেট আমার নেই, আমার মেয়ের কাছে। আচ্ছা, আপনার মেয়ের ফোন নম্বরটা একবার বলবেন, আমি ওকে একবার ফোন করে একটা খবর দেবো। হ্যাঁ, ল্যান্ড ফোন বলবো না বলবো? যেটা ওর অসুবিধা নেই সেটা বলুন। ল্যান্ড ফোনে পাওয়া যায়, তবে ও থাকেও না বাড়িতে অনেকক্ষণ, তো সেই জন্য বোধহয় মোবাইলটা দেওয়াই ভালো। তো তাই দিন। 988 30 2 3 তারপরে ডাবল। আচ্ছা, আমি দাঁড়াও, একটুখানি ধরো, একটু চেক করে নি। হ্যাঁ, 988-302 তারপরে 3992। 908-302-3992। ঠিক আছে। আর ওনার নামটা বলবেন একবার? মিতা চক্রবর্তী। মিতা চক্রবর্তী, মিতা। আচ্ছা ঠিক আছে। আর আমি ওকে ফোন করে দু একটা খবর দিয়ে দেবো। আর রমাদি, আপনার ইয়েকে মনে আছে কিনা জানি না, অমলা সরকার, ওই কানাইলাল সরকারের স্ত্রী, উনিও শান্তিনিকেতনে অনেকদিন আগেকার শান্তিদার মাসি ছিলেন। হ্যাঁ, শান্তিদার মাসি ছিলেন, আপনার থেকে বয়সে ছোট, তাহলেও প্রায় 85-86 বছর বয়স হবে এখন, প্রায় সমসাময়িক। হ্যাঁ, তো উনি আমাকে ফোনে, আমি ওকে মাঝে মাঝেই ফোন করি, কেননা উনি সম্পর্কে আমার দিদিমা হন। ও, মানে শান্তি, আমার মা হলো শান্তির বোন। হ্যাঁ, জানি তো। বুড়িকে তো আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তো বুড়ির মাসি হয়, সেই জন্য আমার সম্পর্কে মানে কি, আমার দিদিমার আপন ছোট বোন। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে ফোন করি, উনি আমাকে এই বয়সেও টেলিফোনের মধ্যেই গান শুনিয়ে দেন। আমি বলেছি, আমি জিজ্ঞেস করলে গান বলবো, বলে হ্যাঁ তুই বললে আমি তো করবোই। তো তাই উনি দুটো গান আমাকে টেলিফোনের মধ্যেই শুনিয়েছেন, আমি সেই দুটো গান পডকাস্টে তুলেও দিয়েছি। আচ্ছা, তো আপনি এখনো গান করতে পারেন ওরকম 2 লাইন বা 4 লাইন বা পুরো গান? পুরো গান শুনতে ভালো লাগবে কিনা জানি না। আমার এখন বয়সটা কত জানো? জানি, 94। 95 এবারে হবে। 95। আমি মানে চিন্তা করতে পারি না যে এই বয়সে আপনি এখনো যে, মানে গান তো ছাড়ুন, আপনি যে এখনো কথা বলতে রাজি লোকের সঙ্গে। না, আমি তো মন তো আমার একেবারে তরতাজা আছে, গুরুদেবের আশীর্বাদ মনে করি। আর খালি আমার শত্রু হচ্ছে আর্থ্রাইটিস, তারই জন্য আমি খুবই কাবু হয়ে আছি চলাফেরার জন্য। মানে বাইরে বেরোলে ভয়ানক হাঙ্গামা আসে, হুইল চেয়ার টেয়ার ইত্যাদি। কিন্তু এমনিতে তো কোনো অসুবিধা নেই, আমি তো এখনো লিখছি। তো আপনার একটা দুটো ছোটখাটো লেখা আমাদের ইচ্ছা তুলে দেওয়ার। আপনি একটা গান শোনাবেন একদিন আমি ফোন করলে? হ্যাঁ, আমি একটুখানি শুনিয়ে দেবো, 2-4 লাইনও হোক, তাই শুনিয়ে দিন। একদিন ওই রকম টেলিফোনে আমাকে একটি মেয়ে বললো যে আপনার সঙ্গে একটু কথা বলবো। তো আমি ভাবলাম যে টিভির নয়, সে রেডিওর। সে মেয়েটি বেশ ভালো প্রশ্ন করলো, প্রশ্নটাও তো ভালো হওয়া চাই, তবে তো ভালো করে বলতে ভালো লাগে। হ্যাঁ, ঠিকই। সে তো বললো, তারপরে বললো আপনি একটুখানি গান করুন। আমি যে, তুমি আমার বয়স জানো, আমি কি করে গান করবো, আমার তো কণ্ঠস্বর বিচ্ছিরি। তো বলি যে না, আপনি এরকম যা করবেন তাই আমাদের খুব ভালো লাগবে। ঠিক আছে, আমি একটুখানি গান করে দিলাম। ওই শুক্রবার যখন এসেছিল তখন? না, সেটা আগে, আমি এই কয়েকদিন আগেকার কথা বলছি। ও আচ্ছা, তো শুক্রবার যখন এসেছিল আপনাকে ফেলিসিটেশন দিয়ে সম্বর্ধনা করার জন্য, তখন কি হলো?
ওরা গান শুনতে চায়নি, নানা আমাকে অভ্যর্থনা দিল, ও আর কথাবার্তা হলো আর কি। ও আচ্ছা, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। আচ্ছা আচ্ছা, বাহ। এসেছিল অনেকে, মনিরা এসেছিল, বাসুবি ছিল, আর অনেকে আরো ছিলেন। ছবি টবি ওরা অনেক নিয়েছে। হ্যাঁ আমি জানি, আমাকে প্রদীপ মালহোত্রা যে বলল, যে আমাকে খবর পাঠালো আপনাকে ফোন করার, সে বলল যে ও 15 মিনিটের। আমি বললাম তোমার কথা হতে, আমি বললাম যে আমি তো ওকে ফোন করতে পারছি না, আপনারা আমাকে ফোন নাম্বার দিতে পারেন? তো বললো সবাই, দেখলাম যে ঠিক ঠিক দিতে পারলো না। তখন আমি বললাম যে যদি ওকে কোনোভাবে বলেন তাহলে যেন আমাকে একটু ওর ফোন নাম্বারটা দিয়ে দেয়, তাহলে আমি ওর সঙ্গে কথা বলতে পারবো। হ্যাঁ না, আপনার আপনার ফোন করার দরকার নেই, আমি করব। নম্বরটা দিয়ে দিলাম, তাহলেও দরকার হলে করতে পারেন, তাহলে আপনি বললে আমি নিজে করব, তাতে কি আছে। ঠিক আছে, আমি তোমাকেও গান শুনিয়ে দেবো 2 লাইন। হ্যাঁ আমার আমার খুবই ভালো লাগবে, এবং শুধু যে ভালো লাগবে তা না, আমি সেটা পডকাস্টে তুলে দেবো। পডকাস্টটা অনেক শান্তিনিকেতনে স্টুডেন্ট এবং শান্তিনিকেতন ভালোবাসে এরকম নানা লোক নানা পৃথিবীতে কিন্তু শোনে, আমাকে আবার চিঠি পাঠিয়েছে মাঝে মাঝে। সুতরাং সেখানে বলতে পারবো রমাদি এখন আশ্রমিকদের মধ্যে এর থেকে প্রাপ্তবয়স্কা বোধহয় আপনি খুঁজে পাবেন না। আর এখনো উনি এখনো মানে মানসিক দিক দিয়ে এত সচেতন আছেন এবং এত আছেন, আমি ফোনে বলাতে সঙ্গে সঙ্গে 2 লাইন গানও শুনিয়ে দিলেন। হ্যাঁ সেটা এরকমই হচ্ছে। আর আমি তো বলি যে আমি তো একমাত্র আমি বেঁচে আছি যে গুরুদেবের কাছে শিক্ষাপ্রাপ্তা, মানে সমস্ত অনুষ্ঠানে অংশ নিয়েছি আর স্নেহধন্যা, সেটাই আমার কাছে সব থেকে বড় গৌরবের পরিচয়, যে আমিও তার স্নেহধন্যা ছিলাম। খুব স্নেহ করতেন আমাকে, অনেকভাবে আমাকে কাছে টেনেছিলেন। উনি তো সকলকেই কাছে টানতেন, মানে ছাত্রছাত্রীদের তো দূরে রাখতে চাইতেন না, কিন্তু আমি বলবো আমার সৌভাগ্য যে আমি একটু তার স্নেহধন্যা হয়েছিলাম। কাজেই গুরুদেবের কথা বলতে আমার খুব ভালো লাগে। আপনি এখন কি লিখছেন? হ্যাঁ আপনি এখন কি লিখছেন? আপনি এখন কি লিখছেন? আমি এখন একটা আমার শেষ পারানির কড়ি শুরু করেছি। ও তাই নাকি? দেখি কি দাঁড়ায়। মানে নাম দিয়েছেন শেষ পারানির কড়ি? ও তো হয়ে এলো, যে কোনো দিন গেলেই হলো। আপনার বিশ্বজিৎকে মনে আছে? বিশ্বজিৎ রায়, মনির কাকা। হ্যাঁ হ্যাঁ খুব মনে আছে, ওকে তো বড্ড মিস করি আমি। আচ্ছা, ওর একটা গান আছে, ওই বাড়িতে গিয়েছিল, আমার শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেম গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি যদি চান আপনাকে এক্ষুনি শুনিয়ে দিতে পারি। বিশ্বজিতের কণ্ঠস্বরে? বিশ্বজিতের কণ্ঠস্বরে শুনবেন? হ্যাঁ দাঁড়ান আমি দেখি। বিশ্বজিতের কণ্ঠস্বরে ওটা আমার গানটা, মানে এমনিতে গানটা তো ভালোই, কিন্তু ওর গলা গানটা আমার বিশেষ করে ভালো লাগে। না বিশ্বজিৎ তো খুব ভালো গাইতো, আমাদের সবাই টবাই ওর কথা বলা, ওর আর এত আশ্চর্য ওর মেমোরি ছিল। আমার তো আটকালেই আমি ওকে জিজ্ঞেস করে নিতাম, বলতো এটা ঠিক কিনা। আর ও রাজ্যের গল্প জানতো, রাজ্যের গসিপ জানতো, তো খুব গল্প করতো আমার সঙ্গে। এই শুনুন, শোনাচ্ছি। হ্যাঁ দেখুন তো শুনতে এখন ওই মনিরা আসে, মনিকে পাওয়া মুশকিল, কিন্তু তপনকে কালকে খুব জমিয়েছিল সবাই। আর এই 3 মে আমার জন্মদিন, সেদিন আমার মেয়ে একটা বড় করে সভা করছে, তার মধ্যে সবাই আসবে। শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? না না, ওই বিশ্বজিৎ মামার গলাটা শুনতে পাচ্ছেন না? আচ্ছা আরেকবার চালাচ্ছি, দেখুন। হ্যাঁ শুনতে পেলেন? না। ও তাহলে আসছে না, কেন জানি না, আসছে না, মুশকিল হয়ে গেল। ঠিক আছে, অন্য একদিন শোনাবো। তুমি না তো যে ফেলো। কিন্তু ওই গানটা শোনাতে পারলে ভালো হতো। যাই হোক, ওটা
ওটা আরেকদিন অন্যভাবে আপনাকে শোনাবার ব্যবস্থা করছি, ভাল লাগবে আপনার তো শুনলে। তুমি তুমি দেশে আসো না, আমি আসি, শীতকালে আসবো। কতদিন যদি থাকি তাহলে নিশ্চয়ই দেখা করো। আচ্ছা, যদি আসি আমি অবশ্যই দেখা করবো। আপনি যদি পছন্দ করেন রমাদি, আপনি যদি চান আমি মাসে একবার কি 2 সপ্তাহ আগে আপনাকে টুক করে একটা ফোন করতে পারি। সে করো না, ভালোই তো লাগবে। আচ্ছা, আপনি আসলে কটার সময় ঘুমোন থেকে ওঠেন এবং কটার সময় ঘুমোতে যান, এখানের সঙ্গে সময়ের ডিফারেন্স আছে, তো সেই জন্য বিরক্ত করতে চাই না অসময়ে কল করে। হ্যাঁ, ভয়ানক তোমাদের সঙ্গে কত 10 ঘন্টার তফাৎ না আরো বেশি? 12 ঘন্টা। 12? হ্যাঁ, আপনার যখন সকাল 9টা আমার তখন রাত 9টা, আপনার যখন দুপুর 2টো তখন আমার মাঝরাত। হ্যাঁ, তো আপনি কটায় ওঠেন এবং আমাদের কটায় শুতে এখানে যান ধরো সাধারণত? আমি তো রাত্রির বেলা 1টা 1:30টা নাগাদ শুতে যাই, ও আচ্ছা, তার অনেক রাত অবধি জেগে থাকেন। আর সকালবেলা তো 8টায় উঠে যাই। ও, আর দুপুরে দুপুরে বিশ্রাম করেন? হ্যালো, শোনা যাচ্ছে না এখন আবার? আচ্ছা, দুপুরে বিশ্রাম করেন? দুপুরবেলা একটু বিশ্রাম করি, হ্যাঁ, তাহলেও তাতে জন্য কিছু এসে যায় না। ও আচ্ছা আচ্ছা, হুম হুম হুম। ঠিক আছে, আমি তাহলে যোগাযোগ রাখবো। হ্যাঁ, নিশ্চয়ই। আর আপনি আমাদের এই এই যে যত ইয়াং ছেলেটেলেরা আছে শান্তিনিকেতনের, ইয়াং মানে কি, তারাও 50-60 বছর হয়ে গেছে, আপনার কাছে ইয়াং আর কি, তো তাদের কিছু বলতে চান 2 মিনিটের জন্য? কিছু বলতে নিশ্চয়ই চাইবো, কারণ শান্তিনিকেতনের এখন খুব দুর্দশা। আমি বুড়িকে ভয়ানক মিস করি। এটা এই যে কেউ ধরিয়ে দেবার ওখানে লোক নেই। ওটা একটা নির্ভীক ছিল, কাউকে রেয়াত করতো না। গিয়ে অফিসে গিয়ে শুনিয়ে দিয়ে তারপরে বাড়িতে যেত, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করতো যে রমাদি এই এই বলে এলাম। আমি বললাম তোমার জয়ধ্বনি দিচ্ছি আমি এখানে। এইসব ওর সঙ্গে কথা আমার বই জুড়ে। তুমি কি আমার বই পড়েছো? আমি আপনার লেখাতে পড়েছি, এক সূত্রের সন্ধানে লিখেছেন যে সুজাতা মিত্র বুড়ির নামটা না করলে এটা ঠিক হবে না, সেটা পড়েছি। আমার দুটো বই আছে, একটা হচ্ছে ভরা থার স্মৃতি সুধায়, সেটা একেবারে গুরুদেবকে নিয়ে আর শান্তিনিকেতনকে নিয়ে। আচ্ছা। আর একটা বই আছে যেটা পথে চলে যেতে যেতে। তার আচ্ছা মধ্যে দুটো ভাগ করেছি, একটা শান্তিনিকেতন গুরুদেবকে নিয়ে, আর একটা অন্যদের। আমি অনেককে আমার সৌভাগ্য ছিল সব কাছে এসে তাদের জানতে পেরেছিলাম। তো এতে তো বুড়ির কথা আমি অনেক লিখেছি। ও, তাহলে আমি এক কাজ করবো, আমি বইটা আমি কিনে এখানে আনিয়ে আনবো, তার সেখানে ওটা পড়তে চাই, আমি আনিয়ে নেবো। আমি কালকে ওদের সকলকে বই দিয়েছি আমার, তাই নাকি? যারা এসেছিল না, হ্যাঁ, সকলকে আমি আমার বই দিয়েছি, দুটো করে বই দিয়ে দিয়েছি। ও, দুটো করে দিয়েছি, 2.5টা বড় যেতে পারে। একটা ছোট বই লিখেছি আমি, নাইরোবিতে ছিলাম, আমার ছেলেও সেখানে পোস্টেড ছিল, ওই গেম পার্ক নিয়ে সিংহ টিংহের সঙ্গে সামনে বসে টসে থাকা, সেটা ছবি দিয়ে একটা বই করেছি, সেটাও আনন্দ পাবলিশার ছেপেছে। তো যাদের বাড়িতে ছোট ছেলে মানে কিশোররা আছে আর কি, তাদেরও জন্য সে বইও দিয়েছি, আর ওদের তো দিয়েছি। তো তোমার কাছে পৌঁছানো তো মুশকিল। না না, আমার কাছে পৌঁছানোর ব্যবস্থা, আমি বইটা কোথায় কেনা যায় সেটা বলুন, আমি নিজে জোগাড় করে নেবো। তুমি জোগাড় করতে পারবে ওইখানে বসে? হ্যাঁ, এখানে আমাদের কলকাতায় আছে পিয়ালি, ও যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ায় প্রফেসর, ও শান্তিনিকেতন এক্স স্টুডেন্ট, আমার সঙ্গে ভালো যোগাযোগ আছে, শান্তিনিকেতনকে খুব ভালোবাসে, ওকে বলবো তুমি দয়া করে এই বইটা কিনে আমাকে পাঠিয়ে দাও। হ্যাঁ, ও তো জানে তো, ও তো সব বই পাওয়া যায়। জিজ্ঞাসা, এখানে জিজ্ঞাসা আছে। আচ্ছা, জিজ্ঞাসা ভরাতার স্মৃতি সুধায় পাওয়া যায়। ঠিক আছে, ওই দোকানটার নাম জিজ্ঞাসা। চলে যেতে যেতেটাও এখানেই একটা ওরা একটা আনন্দ পাবলিশার থেকে একটা দোকান খুলেছে এখানে কাছে, খুব কাছে, ওই জিজ্ঞাসারই কাছে। ও, আনন্দ পাবলিশার ওটা পাবলিশ করেছে? ওইটা করেছে ওই পথে চলে যেতে যেতে। ও, আর প্রথমটা কে পাবলিশ করেছে? ওটা টেগোর রিসার্চ ইনস্টিটিউট। ও আচ্ছা, ঠিক আছে, এই আপনি যে বললেন তাতেই হয়ে গেল, আমি জোগাড় করে নেব। আচ্ছা, আপনাকে বই সবাইকে হাতে তুলে দেবার দরকার নেই, এগুলো বই কিনে পড়া দরকার। তো ওদের আমি এই জন্য দিলাম, ভাবলাম যে না না, সেটা আপনি ভালোবেসে দিয়েছেন, সেটা ঠিক আছে। দিল আমাকে, সম্বর্ধনা দিল, হ্যাঁ, অফ কোর্স।
না সেটা ঠিক আছে, কিন্তু দিলাম। না সেটা ঠিক আছে, সেটা ভালো করে আপনি নিজে ভালোবেসে দিয়েছেন। আমাকে দেবেন না, আমি ওটা কিনে পড়বো। মানে আমি তোমাকে লেখকদের দিতে খুবই সম্মান রাজি জানাতে আছি, গেলে বই কিনে পড়তে হয়। আমি খুবই দিতে রাজি আছি, কিন্তু পাঠাবো কি না করে? না, আপনি দেবেন না। এক- আপনি বইটা বললেন তো, আমি তার খবরটা নিয়ে নিয়েছি, আমি নিজেই আনিয়ে নেব। এবং মার সম্বন্ধে আপনি কি লিখেছেন আমার বিশেষ করে তার একটা কৌতূহল আছে। আমি এক সূত্রের সন্ধানেতে আপনার কথা লেখাটা পড়েছি এবং তাতে মার উল্লেখটাও পড়েছি, কিন্তু তাছাড়া আপনি যে ওই অন্য দুটো বই লিখেছেন সে দুটো আমি আনিয়ে নিয়ে পড়বো, এবং হয়তো আপনার অনুমতি নিয়েই সেই বইয়ের কিছু কিছু অংশ পডকাস্টে তুলে দেবো, আপনার যদি আপত্তি না থাকে। না, আমার কোনো আপত্তি নেই। আমি তো চাই যে সবাই গুরুদেবের কথা জানুক, কারণ আমার শেষ পর্যন্ত নিজের বললে বলছি না যে আমার বইটাই কিন্তু এখনো ইতিহাস হয়ে থাকবে। কারণ এখন শান্তিনিকেতনে যা দুর্দশা, সেটা গুরুদেবের প্রাপ্য ছিল না। মানে কি লজ্জা, কি লজ্জা, সে বলতে পারা যায় না। তো সেই জন্য যদি কেউ জানতে চায় শান্তিনিকেতন কি ছিল, গুরুদেবের আদর্শ কি ছিল, জানতে হলে কিন্তু আমার বই পড়তেই হবে। হুম হুম। আপনি যদি আমার বই পড়তেই হবে। যেমন অমিতার বই আনন্দ সর্বকাজে, আশ্রম কন্যা যেমন পড়লে পরে একদিকটা জানতে পারবে, আমার বই তার থেকে বেশি জানতে পারবে। এই জন্যে যে আমি আমার নিজেকে আড়ালে রেখে গুরুদেবের সবটাই লিখেছি। আর ওই রকম সকলকার কথা লিখেছি যাদের কাছ থেকে যা পেয়েছি। বুড়ির কথা তো লিখেইছি আমি। ওই রকম নির্ভীক সত্য বা সত্য পারেন ওরকম তো নেই কেউ। এখন তো আরো ফিল করি আমি বুড়ির জন্য, যে এখন যে কি দুর্দশা শান্তিনিকেতনের, মানে কি অসম্ভব খারাপ একজন উপাচার্য ওখানে আছে, পাগল না কি, মানে কি আশ্চর্য। তো এর বিরুদ্ধে কেউ তো দাঁড়াবে না, এটা বুড়ি থাকলে হতো। আমি 95 বছর বয়সে কি দাঁড়াবো? আপনাকে একটা নড়তেই পারি না। আপনাকে একটা রিকোয়েস্ট করব, যে আমাদের ওই যে একজনের নাম বললাম পিয়ালি বলে, পিয়ালি। হ্যাঁ আমি জানি, ওটা ওর কথা বোধহয় ইয়েও বলেছিল, তানলি। ও, তানলিদার সঙ্গে আপনার যোগাযোগ হয়? তানলি অনেকদিন কিন্তু হয়নি। তুমি ওকে ফোন ফোন করতে পারো? হ্যাঁ, আমার সঙ্গে প্রায় দেখা হয়, আমার বাড়ির কাছেই থাকেন। আচ্ছা শোনো, তুমি তানলিকে বলেছো যে আমার চিঠি কেন ফেরত এলো। ও ঠিকানা দেবার পরেও আমার চিঠি ফেরত এসেছে। ও তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি বলছি এবং আরেকটা জিনিস করছি। আমি, আপনার যদি আপত্তি না থাকে, তাহলে আমি পিয়ালিকে বলবো আপনাকে একটু ফোন করতে। ও কলকাতায় থাকে, আপনার কাছেই থাকে, আমাদের সঙ্গে খুব ভালো যোগাযোগ আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরও শান্তিনিকেতনের জন্য একা বেচারি খুব চেষ্টা করছে, খুব ন্যাজে গোবরে আছে, কারণ বিশেষ বিশেষ সাহায্য পাচ্ছে না সবাই। মানে দূর থেকে ঢিল ছোঁড়ার মতো আর হাততালি দেওয়ার মতো অনেক লোক আছে, কিন্তু একটু এগিয়ে গিয়ে যে হাত মেলাবে এটা খুঁজে পাওয়া খুব মুশকিল। সেই জন্য ওর জন্য আমার খুব খারাপ লাগে। সবাই নিজের চাকরি বাঁচাচ্ছে। হ্যাঁ সেই যাই হোক, কেউ বলবে না, কেউ বলছে না ওখানকার। আমি এই পরশুদিনই একটা উনি পাগলের মতন করেছেন কি, যে রবীন্দ্রনাথের কবিতা নিয়ে সুর নিয়ে গেয়েছেন উপাসনা মন্দিরে, ওই উপাচার্য, সাইয়ের উপাচার্য। ও রবীন্দ্রনাথের কবিতা নিজে সুর বসিয়ে গেয়েছেন। তো তার ইয়ে করে আমি আনন্দবাজারে পাঠিয়েছি প্রতিবাদ করে। তো সেটা আনন্দবাজার বার করবে কিনা জানি না, বা বার করা উচিত। তো আমি পিয়ালিকে বলবো, অবস্থা ওখানকার ভয়ানক খারাপ অবস্থা। আমি পিয়ালিকে বলবো আপনার যদি আপত্তি না থাকে, আমি পিয়ালিকে বলবো একবার দুবার আপনার সঙ্গে একটু ফোনে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার সঙ্গে দেখা করলেও আমি খুশি হব। আচ্ছা, আর সেটা বলবো। আর তার সঙ্গে আপনার ওই চিঠি টিটি আটকে গেছে, হচ্ছে না, এই সমস্তগুলো ওই তানলিদার ঠিকানা ঠিক মতো করে আপনাকে দিয়ে, বা আপনার পোস্টিং এর ব্যাপারটা, যে এই আপনার মানে যে অসুবিধা ছোটখাটো হচ্ছে সেগুলো যাতে হেল্প করতে পারে, আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, তানলি তো একবার বলেছিল আসবে, আসেনি তো। আসবে, এবার শীতকালে আসবে। তোমরা দুজনেই আসবে? হ্যাঁ, তানলি স্ত্রী লিনা, ওরাও আসবে শীতকালে, আমরা আসবো। আর পিয়ালি এখন যে শান্তিনিকেতনে ওই এক্স স্টুডেন্টদের সঙ্গে একটা লিঙ্ক করার চেষ্টা করছে, পাঠভবনের ছেলেমেয়েরা খুব মিস করে, কারণ আমি যা বুঝলাম
যে শান্তিনিকেতনে পাঠভবন নানা রকম অধঃপদে যাচ্ছে, নানা রকম গোলমাল, তার মধ্যে পাঠভবন ইজ পার্টিকুলারলি সাফারিং, কারণ বিশ্বভারতীর লোকরাও সাপোর্ট করছে না, বাইরের লোকরাও সাপোর্ট করছে না, পাঠভবনের কিরকম যেন ভ্যাবাচাকা হয়ে আছে, এবং ওরা খুব এক্সপেক্ট করছে অন্তত প্রাক্তনীরা, এক্স স্টুডেন্টরা ওদের একটুখানি দেখুক, ওদের কথা একটু চিন্তা করুক। তো সেই সমস্ত জন্য পিয়ালি মাসে একবার করে ঠিক করেছে এক্স স্টুডেন্টদের হয়ে শান্তিনিকেতনে যাবে এবং পাঠভবনের ছেলে মেয়েদের সঙ্গে দিন কাটাবে। হ্যাঁ, সেটা তো খুব ভালো কথাই। আমি তো মনে করি যে শুধু পাঠভবনে বলে যে একটা ওদের একটা প্ল্যানের আমি ভাব হয়ে যায়, কারণ আমি তো পাঠভবনে নই, আমি কলেজে গিয়েছি, তার জন্য তো কিছু এসে যায়নি, আমরা তো একই ভাবে ছিলাম। তো সেই জন্য সবাইকে মিলিয়েই ওটা করাটা উচিত, কারণ এখন ওখানকার ভীষণ দুর্দশা, ভীষণ লজ্জা। জানি এখন হয়েছে কি, এত পলিটিক্স ঢুকে গেছে, এত পলিটিক্স ঢুকে গেছে, এত গুন্ডামি ঢুকে গেছে, এত মানে হ্যাঁ পলিটিক্স ঢুকেছে, আর ওই অকর্মণ্য ওরকম একটা পাগল একজন উপাচার্য সবাই মিলে ঢুকেছে, এবং কেউ কারোর সঙ্গে কথা বলতে চায় না। একমাত্র পাঠভবনের বাচ্চা ছেলেগুলো এখনো মানে কি বলবো, বাচ্চা আছে বলে এখনো এখনো মানে কি বলবো, করাপশনের কেউ নাকি যায় না, ওর পাঠভবন ছাড়া কেউ মন্দিরে যায় না। হ্যাঁ, কারেক্ট। শুনেছে কখনো? হ্যাঁ, এরকম ভাবতে পারো যে মন্দিরে যাচ্ছে না, ছোট ছোট ছেলেরা খালি যাচ্ছে, কেউ যায় না মন্দিরে। হ্যাঁ, শুনেছি। ওই ইয়েতে কিছু উপাসনা হয় না, বৈতালিক হয় না। আর কলাভবনের ছেলেমেয়েরা তৈরি করেছে, কলাভবনের ছেলেমেয়েরা তাও এখনো একটু উৎসাহী আছে, এবং যদি একটু মানে একটু যদি ওরা উৎসাহ পেত অনেক কিছু করা যেত। সেই জন্য পিয়ালি চেষ্টা করছে, কিন্তু খুব মুশকিল। ওকে আমি বলবো আপনার সঙ্গে কথা বলতে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি যা দেখলাম শান্তিনিকেতনে, জানেন তো, মানে অনেকেই তো পাশ করে বেরিয়েছে, কিন্তু সামহাও মহিলারা, মানে কিছু মহিলারা, সব না হলেও কিছু মহিলারা অনেক বেশি স্পষ্টবাদী, সাহস রাখে, সত্যবাদী, কিন্তু কম্পারেটিভলি পুরুষরা যেরকম কিরম যেন একটা মানে সব সেই এখানে এটার আড়ালে বসে আছে, ওটার পিছনে তো লুকিয়ে আছে, এইরকম। হ্যাঁ, বাইরে তো তবু আছে, এরা যেমন বম্বে থেকে এরকম করে এসে আমাকে করলেন, সত্যি আমার খুবই ভালো লেগেছে। পাঠভবনের যারা এখানে ছিল সবাই তাদের ডেকেছিল, ওরা অনেকে এসেছিল। তাতে আমি বললাম যে শুধু পাঠভবন বলো না, বলো যে প্রাক্তনীরা যারা সবাই তখনকার। আমি তো এখন আমার নিজের নামে আমি সব অনুষ্ঠান করাই শান্তিনিকেতন প্রাক্তনী নাম দিয়ে। তাই নাকি? কারণ আমার থেকে পুরনো তো আর কেউ নেই। হ্যাঁ, সেই সেই আমি তো সব অনুষ্ঠান করাই। কোথায় করান? যা গুরুদেব করে, যা গুরুদেবের সঙ্গে সামনে করেছি আমরা, যেমন সব ঋতুকে বরণ করা, আর তাছাড়া সাহিত্য সভা করা, তাছাড়া ওই ইয়ে তো আছি 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, সে সবই তো আমি করি। সেদিন কয়েকদিন আগেই তো বসন্ত বন্দনা করলাম। ও, তো আপনি করেন কি, কোথায় করেন? আমি একটা এখানে সভাঘর আছে, যার সিঁড়ি নেই, এক ধাপ কোনোভাবে ওঠে যায় যদি, তাহলে হলে ঢুকে যাওয়া যায়। ও, গীতা ভবন। ও, রণ মজুমদার কিন্তু একজন এক্স স্টুডেন্ট। ও আচ্ছা, পাঠভবনই ছিল সে। আচ্ছা আচ্ছা। তো তাদেরই ওটা আর কি গীতা ভবন, এটা বেশ বড় হল মতো। তো আপনি ওখানে যান কি করে? সে একটা নিচু গাড়ি আমার মেয়ে নিয়ে আসে। ও, একটা কারোর নিচু গাড়ি থাকে ওখানে। তুমি কি অশেষকে চিনতে? অশেষ বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, অফকোর্স চিনি। তার মেয়ে শিউলি, সে বাজায়। হ্যাঁ, শিউলিদির সিডি আছে, উনি এসরাজ বাজান, বাবার মতোই আর কি। হ্যাঁ, এসরাজ বাজায়। সে আমাকে উঠিয়ে নিয়ে যায় তার নিচু গাড়ি। আর আমার এখানে আমার ছেলের সিঁড়ি তৈরি করে দিয়ে গেছে, কাঠের সিঁড়ি, ছোট ছোট ধাপ দিয়ে। সেই সিঁড়ি লাগিয়ে আমি নামি, আর ওর ছোট গাড়িতে করে চলে ওইখানে চলে যাই। তো ওখানে আপনি যে করান, ওখানে গান বা কবিতা ইত্যাদি ওরা যারা করে তারা কোথাকার? এখানকারই সব।
ও, আমি সব জোগাড় করে নিয়েছি, গান নাচ, আমার খুব ভালো নাচের দল আছে। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো নাচ গান সবই খুব ভালো উঁচু দরের হয়। তো তার খালি পাবলিসিটি নেই, কেউ পাবলিসিটিটা করে না, ওটা তো আর আমি টেলিফোনে বসে করতে পারি না, বাদ বাকি সব টেলিফোনে বসে করি। হ্যাঁ, বুঝেছি। তো আমার শুনুন, বাড়িতেই রিহার্সাল হয়। ওই দলের নাম কি? ওই হলের নাম গীতা ভবন। না, হল না, ওই দল যে গ্রুপটা আপনারা করেন তাদের নাম কি? আমার গ্রুপ তো আমার হচ্ছে, এটা আশ্রমিক সংঘ নয়। কিন্তু নাম আছে তো নাকি? সংঘ এখন তো ব্যান হয়ে গেছে আমাদের কাছে, তো ব্যান। কেন? আশ্রমিক সংঘ যে ওই রেজিস্ট্রেশন হয়েছে না, হ্যাঁ, তার একটা ক্লজ আছে যে শাখা থাকবে না। ব্যাস হয়ে গেল। এটাকে বাইরে সারা পৃথিবী জুড়ে আশ্রমিক সংঘের শাখা আছে, তাদের হাত পড়েনি, আমাদেরই হাত পড়েছে। তা আমি তো ছাড়বো কেন, আমি আমার নিজের নামে করছি। ও আচ্ছা, এই গ্রুপটার নাম কি? কিছুই নাম নয়, ওই শান্তিনিকেতন আশ্রম, শান্তিনিকেতন পুরাতনী নাম দিয়েছি। ও আচ্ছা, আমারই খরচ, আমারই সব, আমি করি। ও, এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা খুব নতুন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটা করে সর্বনাশ হয়েছে। ওটা কে করেছে? কেন দরকার ছিল না। আমি বলেছিলাম যে আমাদের কঙ্করদা একটা আলাদা করে কলকাতার আশ্রমের সঙ্গে রেজিস্ট্রেশন করিয়েছিলেন, সে ধার দিয়ে গেল না, বললেন যে না, আশ্রমের সঙ্গ মূল শাখার সঙ্গে করলে ভালো হয়। তখনকার যে এখানে সেক্রেটারি ছিল সুব্রত ঘোষ, সেই সর্বনাশটা করলো। ও, সে একেবারে ভয়ানক অনেক ব্যাপার, সেসব বলে কাজ নেই। খুব অসম্মান করেছে আমাকে, সবকিছু করেছে। আমি বারণ করেছিলাম যে কঙ্করদার সমস্ত কিছু এখানে করেছিলেন, ওইরকম করে আমরা বাঁধা থাকতে রাজি নই, কিন্তু তবুও নিজে ওইভাবে পাঠিয়ে ওরা করলো ওখানে। কিন্তু এটা তো রেজিস্ট্রেশনের ক্লজ, ওরা কি করবে এখন? তাও করতে পারে একজন উকিল গিয়ে যদি এরকম কোর্টে গিয়ে বলে যে এরকম কলকাতার আশ্রমিক সংঘ এরকম ভাবে কাজ টাজ করেছে, কাজে তাদের সেইটা পাওয়ারটা দেয়া হোক, সেটুকু কেউ করলো না। আচ্ছা রমাদি, আপনি যে বলছেন আমি এগুলো শুনছি, আমার আমার ইচ্ছে আপনার এই যে কথাগুলো বললেন না, এই যে আশ্রমিক সংঘের নিয়ে যে যে ছোটখাটো এই যে ব্রাঞ্চ হবে না, রুল আছে, এই সমস্ত যেগুলো বললেন, আমার ইচ্ছা ওই এক তো হলো তাপসদা যে লন্ডনে থাকে, তার অনেক বন্ধু আছে কলকাতায় যারা অ্যাকচুয়ালি হাইকোর্টের উকিল টুকিল এবং এই ব্যাপারে ও খুব একটু অ্যাক্টিভ হতে চায়। তো ওকে বলবো আপনি দয়া করে এটার নিয়ম কানুনগুলো খুঁজে দেখুন যে এগুলো ব্রাঞ্চ কি করে করা যায়। এটা হলো একটা। আর আরেকটা হলো অন্নদ শঙ্কর রায়ের ছোট ছেলে, ওর বড় ছেলে তো মারা গেছে, ছোট ছেলে আনন্দরূপ রায় যে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে নিউ ইয়র্কে, তার সঙ্গে আমার যোগাযোগ আছে। ওনারও খুব ইচ্ছে যে আশ্রমিক সংঘের নানা ব্রাঞ্চ, নানা দিকের শান্তিনিকেতন ভালোবাসে এরকম লোক এখনো ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীতে আছে, তাদের কি করে মানে যোগাযোগ করে কিছুটা করা যায় কিনা। সুতরাং ওনাকেও আমি এই খবরটা দিচ্ছি। আমার মনে হয় আপনি যে বললেন ব্রাঞ্চ করা যায় না, এটার একটা উদ্ধার করা যাবে। ব্রাঞ্চ করা যায় না কথাটা, ওরা কলকাতাটাকে খালি চাপে ধরেছে, আর কাউকে কিচ্ছুই করতে পারছে না। বম্বেতে আছে, দিল্লিতে আছে, চারিদিকে লন্ডনে আছে, তোমাদের ওখানে আছে, চারিধারেই ব্রাঞ্চ আছে, কিচ্ছুই করছে না। তাদের করবার দরকারও নেই, কারোর ইন্টারেস্টই নেই, তুমি লোকই খুঁজে পাবে না। না, এই দু চারজন যারা আমরা আছি সেটাকে তার চেষ্টা করবো। আপনার যদি আপত্তি না থাকে আমি এই দু তিনজনকে বলে, আর পিয়ালির খুব ইন্টারেস্ট আছে, পিয়ালিকে বলবো আপনার সঙ্গে কাছে বসে কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পারে ভালো হয়, তাহলে আমি ওকে বুঝিয়ে বলতে পারি। হ্যাঁ, আমি একদম ঠিক বলে দেবো। হ্যাঁ, আচ্ছা তাহলে রমাদি আজকে রাখছি। আমি মাঝে মাঝে ফোন করবো, আপনি যদি কিছু মনে না করেন। না না, আমি কেন মনে করবো, আমার ভালোই লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে টাটা।